বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, তোমরা যারা এবছর অর্থাৎ 2025 সালের মাধ্যমিক পরীক্ষার্থী তাদের জন্য ভূগোলের শেষ মুহূর্তের শেষ সাজেশন। আজকের আলোচনা 3 মার্কের প্রশ্ন, কারণ এর আগের ভিডিওতে আমরা 5 মার্কের কোশ্চেন সম্পর্কে জানিয়েছি এবং মাত্র প্রাকৃতিক ভূগোল থেকে 4টে প্রশ্ন এবং আঞ্চলিক ভূগোল থেকে মাত্র 2টো না 3টে প্রশ্ন, মোট সব মিলে 6 থেকে 7টা প্রশ্ন দিয়েছি এবং যেখান থেকে বলেছি যে 4টে প্রশ্নে কমন পাবে। তোমরা যারা সেই ভিডিও দেখেছো তো ঠিক আছে, যারা দেখোনি তাদের জন্য ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে বা চ্যানেলে একটা প্লেলিস্ট করা আছে লাস্ট মিনিট মাধ্যমিক সাজেশন, সেখান থেকেও তোমরা পেয়ে যাবে। আজকের আলোচনা যেটা সেটা হচ্ছে আমাদের 3 মার্কের কোশ্চেন। তো 3 মার্কের কোশ্চেনের জন্য তো অনেক চ্যাপ্টার, আমাদের 6টা চ্যাপ্টারে সব জায়গা থেকে হিসেব মতো প্রশ্ন আসবে, কারণ 4টে প্রশ্ন আমাদের লিখতে হয়, 4 দুগুণী মোট 8টা প্রশ্ন আছে, সব মিলে সব জায়গা থেকে প্রশ্ন আসে। কারণ 3 মার্কের প্রশ্নের ক্ষেত্রে প্রাকৃতিক ভূগোলের বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট মেরু, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, বজ্র ব্যবস্থাপনা, ওদিকে ভারতের প্রাকৃতিক, আঞ্চলিক, তারপরে তোমার আবার উপগ্রহ চিত্র, ভূবৈচিত্র সূচক ম্যাপ, সব জায়গা থেকে প্রচুর প্রশ্ন রয়েছে। আমরাও তোমাদের অধ্যায়ভিত্তিক সাজেশন তুলে ধরেছি, কিন্তু আজকে কিন্তু সেই সাজেশন নয়, কারণ আজকে হলো লাস্ট মিনিট সাজেশন। এবং আজকের এই সাজেশনে তোমাদের যেটা জানাবো সেটা হচ্ছে যে এই সমস্ত কিছু পড়া লাগবে না, অত্যাধিক পাঠ, কঠিন পাঠকে বাদ দিয়ে দেবো, তবুও আমরা 100% কমন পেয়ে দেখিয়ে দেবো যে কীভাবে ভূগোলে কমন পেতে হয়। এখানেই হচ্ছে আজকের সাজেশনের চালাকিটা আমি একদম হাতে কাগজ দেখতে পাচ্ছ, আমি পুরোপুরি নোটস করে নিয়েছি তোমাদের জন্য, একদম হাতে কলমে চালাকিটা শিখিয়ে দেবো যে কোন জায়গা থেকে আমাদের কি চালাকি আছে। যেমন যে এক্সাম্পল আমি তোমাদের প্রথমেই বোঝাই, আমাদের যে প্রশ্নটা আসবে 3 মার্কের জন্য, প্রথম প্রশ্নটা আসবে বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট মেরুপ, এই চ্যাপ্টার থেকে। তুমিও জানো, আমিও জানি। ওই প্রশ্নের অথবাতে যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে বায়ুমণ্ডল অথবা বাড়িমণ্ডল। তাহলে এই 3টে চ্যাপ্টার, কথাটা খুব ভালো করে বুঝে নেবে, বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট মেরুপ, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, এই 3টে চ্যাপ্টার থেকে একটা প্রশ্ন, মানে 2টো প্রশ্ন আসবে, একটা প্রশ্নের উত্তর আমাকে লিখতে হবে। বহির্জাত প্রক্রিয়া ও তাদের দ্বারা সৃষ্ট মেরুপ থেকে প্রশ্নটা আসবে, আমি 100% কনফার্ম যেখান থেকে আমার এই প্রশ্নটা আসবেই। প্রশ্নটা হচ্ছে যেহেতু আমার একটা প্রশ্ন লিখতে হবে, তাহলে আমি এই দুটো পড়বো কেন? বোঝা গেল কি বললাম? তাহলে তো আমি এই বহির্জাত প্রক্রিয়া তাদের দ্বারা সৃষ্ট মেরুপটা ভালো করে যদি আমি পড়ি, তাহলেই তো আমার একটা কমন হয়ে গেল। অকারণে বায়ুমণ্ডলের প্রশ্ন পড়েও আমার লাভ নেই, বাড়িমণ্ডলের প্রশ্ন পড়েও আমার লাভ নেই, কারণ এই দুটো চ্যাপ্টারের দিয়ে একটা প্রশ্ন আসবে আর বহির্জাত থেকে একটা প্রশ্ন আসবে। এরকম চালাকি আছে। তাহলে আমি বায়ুমণ্ডল থেকে নাও পড়লে কিছু যায় আসে না, আবার বাড়িমণ্ডল থেকে না পড়লেও কিছু যায় আসে না। তাহলে এইটুকু যদি আমি বাদ দিই, তাহলে মাত্র একটা চ্যাপ্টার থেকে প্রশ্ন পড়বো, মাত্র কয়েকটা প্রশ্ন পড়বো, কমন পেয়ে যাবো। ঠিক একইভাবে বজ্র অবস্থান থেকে কটা প্রশ্ন পড়বো, কমন পেয়ে যাবো। এই চালাকিগুলো শেখাবো আজ। তার সঙ্গে থাকছে সাজেশন, কি পড়বে কি পড়বে না, সমস্ত কিছু রইবে তোমাদের সামনে। আর যারা মনে করছো যে আমি সব কিছু পড়বো স্যার, সমস্ত কিছুই পড়বো একদম অথবা যা আছে আমার একদম 100-এ 200% কমন চাই, তাদের জন্য থাকবে একদম সমস্ত কিছু সাজেশন তোমাদের সামনে তুলে ধরবো। আর যারা এই মুহূর্তে এখনো পড়ে পারোনি, তাদের জন্য থাকবে একদম সবথেকে শর্ট সাজেশন, কিন্তু মনে রাখবে সেটাতেও কিন্তু 100% কমন থাকবে। চলে যাবো মূল আলোচনায়। বন্ধুরা, তাহলে প্রথমেই চলে আসি 3 মার্কের চালাকির জায়গাগুলোকে নিয়ে। যেমন প্রাকৃতিক ভূগোল, দেখো প্রাকৃতিক ভূগোলকে আমি যেটা তোমাদের বুঝিয়ে দিলাম যে বহির্জাত প্রক্রিয়া, তাদের দ্বারা সৃষ্ট মেরু, বায়ুমণ্ডল, বাড়িমণ্ডল, 3টে পার্ট থেকে এই পার্টটা থেকে 100% গ্যারান্টি সহকারে প্রশ্ন আসবে। আমাকে একটা প্রশ্ন লিখতে হবে, অতএব আমি এই পার্টটাই ভালো করে পড়বো, আর এ দুটো পার্ট আমার অতটা গুরুত্ব দিয়ে পড়ার দরকার নেই, একদম এক চান্সে বাদ 3 মার্কের জন্য। হলো প্রাকৃতিক পরিবেশ, অর্থাৎ পরিবেশের থেকে আমাদের বজ্র ব্যবস্থাপনা রয়েছে, সেখান থেকে আমাদের পড়তেই হবে, কারণ 2টো প্রশ্ন আসবে, একটা কোশ্চেন লিখতে হবে। আঞ্চলিক ভূগোলে দেখো অনেকে চালাকি করে বলে যে আমি শুধু প্রাকৃতিক পড়বো, অর্থনৈতিক পড়বো না, এটা অথবা এটা থাকবে। কিন্তু একটা কথা তোমাদের বলে দিই, এখানে কিন্তু গ্যারান্টি নেই, কারণ অনেকবার প্রশ্ন এসেছে, কারণ প্রশ্নের যে প্যাটার্ন আছে তাতে কিন্তু ভারত থেকে 2টো প্রশ্ন আসবে, কখনো বলেনি প্রাকৃতিক থেকে একটা আসবে, অর্থনৈতিক থেকে একটা আসবে। যে কারণে 2-1বার লক্ষ্য করা যায় যে প্রাকৃতিক থেকেই 2টো প্রশ্ন দিয়ে দিয়েছে বা অর্থনৈতিক থেকে 2টো প্রশ্ন দিয়েছে। যে কারণে আমি তোমাদের বলবো যে না, এখানে চালাকি কেউ করো না, এখান দিয়ে যে কটা প্রশ্ন দেবো সে কটাও যেমন পড়বে, অর্থনৈতিক থেকেও যে কটা প্রশ্ন দেবো সব কটাই পড়বে। এবার চালাকিটা রয়েছে, কি চালাকি? উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র সূচক মানচিত্র। এখান থেকে কি তোমরা উপগ্রহ চিত্র পড়ো অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্র পড়ো, যে কোনো একটা পার্টকে ভালো করে জোর দাও, মনে রাখবে সেখান থেকে তোমরা 3 মার্কেরও প্রশ্ন লিখবে, আবার 2 মার্কেরও প্রশ্ন যখন দেবো সেটাও লিখবে। অর্থাৎ যদি তুমি উপগ্রহ চিত্র তোমার ভালো লাগে, উপগ্রহ চিত্র থেকে 3 মার্কের কোশ্চেনও প্র্যাকটিস করবে, আবার 2 মার্কের জন্য প্র্যাকটিস করবে, অথবা ভূবৈচিত্র সূচক মানচিত্র থেকে 3 মার্কের প্রশ্নও প্র্যাকটিস করবে, অথবা 2 মার্কের কোশ্চেনও প্র্যাকটিস করবে। তাহলে চালাকিটা কোথায় হলো? প্রথমটাই এইটা পড়ো, এটা থেকে যে কটা প্রশ্ন দেবো খুব ভালো করে পড়ো। বায়ুমণ্ডল, বাড়িমণ্ডলের প্রশ্ন আমি দিয়ে দেবো তোমাদের জন্য, যারা পড়তে চাও তাদের জন্য, কিন্তু
যদি মনে করো যে না আমি পড়বো না, কোনো ব্যাপার না, বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডলকে সম্পূর্ণরূপে অ্যাভয়েড করে দাও 3 মার্কের জন্য। ওকে, বজ্র ব্যবস্থাপনা থেকে যে কটা প্রশ্ন বললাম সব কটা পড়ো। আঞ্চলিক ভূগোল ভারত থেকে প্রশ্ন পড়ো। আর উপগ্রহ চিত্র ভূবৈচিত্র্য মানচিত্র থেকে যে প্রশ্নগুলো দেবো তার মধ্যে যে কোনো একটা সেট ভালো করে পড়ো। উপগ্রহ চিত্রও পড়তে পারো বা ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পড়তে পারো। তা এখানেই হচ্ছে আমাদের চালাকি, যে আমরা প্রায় 3টে চ্যাপ্টার, কারণ এখান দিয়ে বায়ুমণ্ডলকে বাদ দিয়ে দিয়েছি, বায়ুমণ্ডলকে বাদ দিয়ে দিয়েছি, এখান দিয়ে দুটোর মধ্যে যে কোনো একটা পড়তে হচ্ছে। প্রায় 3টে চ্যাপ্টার কিন্তু বাদ দিয়েই আমরা চলছি 100% কমনের লক্ষ্যে, কি তাই তো? 5 মার্ক কোশ্চেনেও আমরা ঠিক সেই কাজ করেছিলাম, আবার এরপরে 2 মার্কের কোশ্চেনেও কিন্তু আমাদের সেই চালাকি রয়েছে, চ্যানেলের সঙ্গে থাকতে হবে। এবার আমরা দেখে দেবো ইম্পর্টেন্ট প্রশ্নগুলো কী কী রয়েছে। বন্ধুরা, তাহলে শুরু করি আজকের মূল আলোচনা। আজকের মূল আলোচনায় আমরা যে বিষয়টা নিয়ে জানছি সেটা হচ্ছে মাধ্যমিক 3 মার্কের প্রশ্ন এবং চালাকির সঙ্গে। তো প্রথম যে চালাকিটা তোমাদের বলেছিলাম যে আমাদের বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট মেরুপ কিন্তু আমাদের পড়তেই হবে, কারণ আমাদের এখান থেকে প্রশ্ন আসবেই, 100% গ্যারান্টি কিন্তু প্রশ্ন এখান থেকে আমরা পাবোই। আর যারা চালাকি কথা যাদের বলেছি বা যারা চালাকি মেনে নিয়ে চলছো তাদের বলি একটা প্রশ্ন বাদ দেবে না এখান থেকে, কারণ এখান থেকে এই কটা প্রশ্নের মধ্যে একটা প্রশ্ন আসবে। কী কী প্রশ্ন রয়েছে? প্রথম প্রশ্ন, আবহবিকার ও ক্ষয়ভবনের পার্থক্য কী? দ্বিতীয় প্রশ্ন, নদী কী কী প্রক্রিয়ায় ক্ষয় কার্য করে, বায়ু কী কী প্রক্রিয়ায় ক্ষয় এবং বহন করে। কিছু কিছু প্রশ্ন দেখবে স্টার চিহ্ন দেওয়া রয়েছে, সেইগুলো মোস্ট ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু আবারও বলছি যারা সাজেশনের চালাকিগুলো ফলো করবে তারা কোনো প্রশ্ন বাদ দেবে না, বারবার কিন্তু বলছি। নেক্সট, অশ্বক্ষুরাকৃতি হ্রদ কীভাবে সৃষ্টি হয়, জলপ্রপাত উৎসের দিকে সরে যায় কেন বা জলপ্রপাতের পশ্চাৎপসরণ হয় কেন, বদ্বীপ সৃষ্টির কারণগুলো কি, পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, সব নদীর বদ্বীপ গড়ে ওঠে না কেন। দেখো এই 3টে প্রশ্ন আমি এক দাগে রেখেছি, তার কারণ হচ্ছে তার উত্তর ঘুরে ফিরে প্রায় একই রকম। বদ্বীপ সৃষ্টির কারণ কি, একটা কারণ লিখলাম। পশ্চিম বাহিনী নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠেনি কেন, কারণ এই যে কারণ সেই কারণগুলো মেনে নেয়নি তাই বদ্বীপ গড়ে ওঠেনি। আর সব নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন, সেই একই উত্তর। মানে এই প্রশ্নটা বদ্বীপ গড়ে সৃষ্টির কারণটা কি, কেন বদ্বীপটা গঠিত হয়, এই প্রশ্ন যদি আমি ভালো করে পড়ি এই বদ্বীপ নিয়ে যে প্রশ্ন আসুক না কেন আমি লিখতে পারবো। কিন্তু এইটুকু বুদ্ধি কিন্তু ক্লাস 10-এর ছাত্রছাত্রীদের কাছ থেকে আমরা আশা করতেই পারি। নেক্সট, উপনদী ও শাখা নদীর পার্থক্য, মরুভূমির সম্প্রসারণ রোধের উপায়গুলো কি কি, উষ্ণ মরু অঞ্চলে বায়ুর কার্যের প্রাধান্য বেশি কেন, ঝুলন্ত উপত্যকায় জলপ্রপাত দেখা যায় কেন, অনুদৈর্ঘ্য বালিয়াড়ি ও তির্যক বালিয়াড়ির পার্থক্য লেখো। এই যে প্রশ্ন কটা দিয়েছি এখানে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই, এটাই কিন্তু বাস্তব কথা, এখানে কিন্তু খুব বেশি প্রশ্ন নেই। এই কটা প্রশ্ন কিন্তু তোমাকে পড়তে হবে, কারণ এর মধ্যে থেকেই তুমি একটা প্রশ্ন ইজিলি কমন পাবে, এটা কিন্তু নিশ্চিত থাকতে পারো। নেক্সট, বায়ুমণ্ডল চ্যাপ্টার। আমি প্রথমেই বলেছিলাম যারা একটু কম পারদর্শী বা মনে করছো যে আমরা লাস্ট মিনিট সাজেশনের মতন করে পড়বো তাদের আমি বলবো বায়ুমণ্ডল পড়ার দরকার নেই, একদম স্পষ্ট কথা। আর যারা মনে করছো যে না স্যার আমি সব পড়বো, আমি বায়ুমণ্ডল থেকেও ইম্পর্টেন্ট কোশ্চেন পড়বো, তাদের জন্য প্রশ্নগুলো একটু দেখে রাখো। ওজোন স্তরকে প্রাকৃতিক সৌরপর্দা বলে কেন, আয়নোস্ফিয়ারে মেরুজ্যোতি সৃষ্টি হয় কেন, ওজোন গ্যাস এর গুরুত্ব কী, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন, ওজোন গহ্বর সৃষ্টির কারণ ও প্রতিরোধের উপায় কী, স্থলবায়ু ও সমুদ্রবায়ুর পার্থক্য কী, ওজোন স্তর সৃষ্টি ও ধ্বংস হয় কীভাবে, জলভাগ অপেক্ষা স্থলভাগ অধিক উত্তপ্ত হয় কেন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো, মেঘমুক্ত রাত্রি অপেক্ষা মেঘাচ্ছন্ন রাত্রি গরম কেন, বায়ুমণ্ডল উষ্ণ হবার পদ্ধতি কী, আমরা বায়ুচাপ অনুভব করি না কেন, বায়ুমণ্ডলের উপাদান কী কী, উল্কাপিণ্ড পুড়ে যায় কেন, স্ট্রাটোস্ফিয়ারে বিমান চলাচল করে কেন, ভারতকে মৌসুমী বায়ুর দেশ বলে কেন, নিরক্ষীয় অঞ্চলকে 4 o'clock রেইন হয় কেন, পর্বতের কোন ঢালে বৃষ্টির ছায়া অঞ্চলের সৃষ্টি হয়েছে। আবারও বলছি পরের চ্যাপ্টার বায়ুমণ্ডল। যারা মনে করছো যে আমরা চালাকি সাজেশন পড়বো তাদের জন্য বলি বায়ুমণ্ডল থেকে কোনো প্রশ্ন পড়ার দরকার নেই, ঠিক আছে। আর যারা মনে করছো যে না আমরা বায়ুমণ্ডল থেকে পড়বো তাদের জন্য প্রশ্নগুলো। প্রথম প্রশ্ন, গ্র্যান্ড ব্যাংক মগ্নছড়া বাণিজ্যিক মৎস্য চাষের জন্য অনুকূল কেন, নিউফাউন্ডল্যান্ড সারা বছর কুয়াশাচ্ছন্ন থাকে কেন, সমুদ্র স্রোত ও সমুদ্র তরঙ্গের মধ্যে পার্থক্য লেখো, একটি স্থানে দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান 24 ঘন্টা 52 মিনিট হয় কেন, আমাবস্যার জোয়ার পূর্ণিমার জোয়ারের তুলনায় তীব্র হয় কেন, পেরিজিয়ান জোয়ার ও অ্যাপোজিয়ান জোয়ার কি, জলবায়ুর ওপর সমুদ্র স্রোতের প্রভাব লেখো, পৃথিবীর প্রতিটি স্থানে প্রতিদিন দুবার জোয়ার ও দুবার ভাটা হয় কেন, ভরা জোয়ারের তুলনায় মরা জোয়ারের জলস্ফীতি কম হয় কেন, ভরা জোয়ার ও মরা জোয়ারের পার্থক্য লেখো। আমি যে চালাকিটা বলেছিলাম সেটা নিশ্চয়ই তোমাদের মনে আছে যে লাস্ট মিনিট সাজেশনের জন্য বহির্জাত প্রক্রিয়া তার দ্বারা সৃষ্ট মেরুপ থেকে পড়লেও হবে, কারণ এখান থেকে একটা প্রশ্ন আসবে, আর বায়ুমণ্ডল এবং বায়ুমণ্ডল থেকে একটা প্রশ্ন আসবে, মোট দুটো প্রশ্নের মধ্যে থেকে একটা প্রশ্ন তোমাকে লিখতে হবে। তো যাই হোক আমি সবগুলোই বলছি, যার যেটা বেটার মনে হয় সে সেটা করবে। নেক্সট, বজ্র ব্যবস্থাপনা থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এখান থেকে আমাকে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন আমাকে লিখতেই হবে। কী কী প্রশ্ন রয়েছে? বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থী ভূমিকা আলোচনা করো, পার্থক্য, তরল বজ্র কঠিন বজ্রের পার্থক্য, বিষাক্ত বজ্র বিষহীন বজ্রের পার্থক্য, কঠিন তরল গ্যাসীয় বজ্র ব্যবস্থাপনার পদ্ধতিগুলোর বিবরণ দাও। এবার দেখো অনেক সময় পদ্ধতিগুলো দিয়ে পরীক্ষা, স্ক্রাবার কি, স্ক্রাবারের শ্রেণীবিভাগ সম্পর্কে আলোচনা করো, ভরাটকরণ ও নিষ্কাশন বলতে কী বোঝো, এরকমভাবে প্রশ্ন দেয়, যার জন্য ভরাটকরণ, নিষ্কাশন এবং স্ক্রাবার এই তিনটে, বিশেষ করে স্ক্রাবার কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবছর বলে রাখছি।
ঠিক আছে, শুষ্ক স্ক্রাবার, আর্দ্র স্ক্রাবার এগুলো কিন্তু দিয়ে দিতে পারে। নেক্সট, বজ্র ব্যবস্থাপনার প্রয়োজনীয়তা আলোচনা করো। গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলো কী কী? ভাগীরথী ও হুগলি নদীর জল বিভিন্ন বজ্রের দ্বারা কীভাবে দূষিত হচ্ছে? বিভিন্ন প্রকার চিকিৎসা সংক্রান্ত বজ্রের নাম লেখো। বজ্র ব্যবস্থাপনায় 3R বা 4R'ের ভূমিকা কী? বজ্রের প্রকারভেদ সম্পর্কে আলোচনা করো, অর্থাৎ তরল, গ্যাসীয়, বিষাক্ত আর বিষহীন। ওকে, কারণ বজ্র ব্যবস্থাপনা কিন্তু আমাদের পড়তেই হবে, কারণ এখান থেকে দুটো প্রশ্ন আসবে, একটা প্রশ্ন উত্তর লিখতে হবে। ভারত প্রাকৃতিক এবং আঞ্চলিক থেকে বলবো। ভারত প্রাকৃতিক থেকে তরাই ও ভাবর বলতে কী বোঝো? দাক্ষিণাত্য মালভূমি সম্পর্কে আলোচনা করো। কয়াল কাকে বলে বৈশিষ্ট্য লেখো। পার্থক্য লেখো পূর্ব হিমালয়, পশ্চিম হিমালয়, পূর্বঘাট ও পশ্চিমঘাট পর্বতমালার পার্থক্য। ভারতীয় জনজীবনে হিমালয়ের প্রভাব। দার্জিলিং ও কাশ্মীর হিমালয় সম্পর্কে আলোচনা করো। গঙ্গা বা ব্রহ্মপুত্র নদীর গতিপথ সম্পর্কে লেখো। উত্তরবাহী নদীগুলো বন্যাপ্রবণ কেন? নর্মদা তাপ্তি পশ্চিম বাহিনী কেন? দক্ষিণ বাহিনী নদী খরস্রোতা কেন? পশ্চিম বাহিনী নদীতে বদ্বীপ গড়ে ওঠেনি কেন? ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের ফলাফল কী? বহুমুখী নদী পরিকল্পনার উদ্দেশ্য কী? বৃষ্টির জল সংরক্ষণের পদ্ধতিগুলো কী কী? ভারতের মৃত্তিকা ক্ষয়ের পদ্ধতি কী? বন বিনাশের কারণ কী? বন সংরক্ষণের পদ্ধতি কী? এবার ভারতের আঞ্চলিক অর্থনীতি থেকে ভারতের কৃষির গুরুত্ব, বৈশিষ্ট্য লেখো। খারিফ শস্য রবি শস্যের পার্থক্য। জায়িদ শস্য কী? বৈশিষ্ট্য লেখো। ধান, পাট, গম চাষের প্রত্যেকটি দুটো করে সমস্যা জেনে রাখবে, মানে দিয়ে দিল ধানের দুটি সমস্যা লেখো। আচ্ছা, উত্তর পশ্চিম ভারতে গম চাষ উন্নত কেন? উত্তর পূর্ব ভারতে চা চাষের উন্নত কেন? পাঞ্জাব হরিয়ানা অঞ্চলে কৃষির উন্নতির কারণ কি? কাকে কেন ভারতে রুড়ো বলা হয়? ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো। পূর্ব ভারতের বস্ত্রশিল্পের কেন্দ্রীভবনের কারণ কি? তামিলনাড়ুতে বা দক্ষিণ ভারতে বস্ত্রশিল্প গড়ে ওঠার কারণ কি? তথ্য প্রযুক্তি শিল্পের ভবিষ্যৎ লেখো। দক্ষিণ ভারত কফি চাষে বিখ্যাত কেন? জলপথকে উন্নয়নের জীবনরেখা বলে কেন? চা পাতা তোলার ক্ষেত্রে মহিলা শ্রমিক বেশি প্রয়োজন কেন? ভারতের তথ্য প্রযুক্তি শিল্প কাকে বলে? তার উন্নতির 3টি কারণ লেখো। জনঘনত্ব বৃদ্ধির কারণ কি? লাস্ট, উপগ্রহ চিত্র এবং ভূবৈচিত্র্যসূচক মানচিত্র। এখান থেকে সমস্ত প্রশ্ন ইম্পর্টেন্ট। যারা উপগ্রহ চিত্র পড়তে চাইছো তারা প্রথম চারটে, এবং যারা এই ভূবৈচিত্র্যসূচক মানচিত্র পড়তে চাইছো তারা প্রথম চারটে পড়বে, আর যারা উপগ্রহ চিত্র পড়তে চাইছো তারা পরের চারটে পড়বে। তো ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের প্রশ্নগুলো কী কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সূচক সংখ্যা দেওয়ার নিয়ম কী? ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য বা তার গুরুত্ব লেখো। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের সিরিজগুলো কী কী? পার্বত্য অঞ্চল অথবা মালভূমি অঞ্চলের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের বৈশিষ্ট্য লেখো। এই চারটে প্রশ্ন দিয়ে একটা প্রশ্ন আসবে, অথবাতে জিওস্টেশনারি উপগ্রহ ও সানসিনক্রোনাস উপগ্রহের পার্থক্য কী? উপগ্রহ চিত্রের সুবিধা ও অসুবিধাগুলো কী কী? উপগ্রহ চিত্রের বৈশিষ্ট্য লেখো, গুরুত্ব বা ব্যবহার লেখো, এবং দূর সংবেদন কি? দূর সংবেদনের সুবিধা ও অসুবিধাগুলি লেখো। নিচের চারটের মধ্যে একটা কোশ্চেন আসবে, যে কোনো একটা প্রশ্ন লিখতে হবে। অর্থাৎ আমি উপরের চারটেও পড়তে পারি বা নিচের চারটেও পড়তে পারি। আর যদি কারো মনে হয় যে না স্যার আমি সবগুলো পড়বো, তাহলে তো অলওয়েজ ওয়েলকাম। তো এই হলো আমাদের সম্পূর্ণ সাজেশন, এবং তার সঙ্গে চালাকিগুলোও বুঝিয়ে দিয়েছি, সমস্ত পার্টের ইম্পর্টেন্ট কোশ্চেনও শেয়ার করেছি। এর বাইরে প্রশ্ন থাকবে না, এটুকু বলতে পারি। এই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।